পুরোপুরি ডিফারেন্ট। একটা মেয়ে মানুষ রাতের বেলা কি কাজ করো, কি এমন কাজ যেটা রাতের বেলা করতে হয়? এবং আমাকে ধরে নেওয়া হয়েছিল আমি প্রচন্ড বেয়াদব একটা মেয়ে, কারণ সম্পর্কের ব্যাপারটা তখন মোটামুটি সবাই জানছিল। এই সময়টা তো এটাই হয় যে মানে কোনো মেয়ের রিলেশনশিপ থাকা মানে হচ্ছে এই যে মেয়েটা উচ্ছন্নে চলে গেছে এন্ড শি ইজ আউট অফ কন্ট্রোল, এবং ফ্যামিলি থেকে বিয়ে দিতে চাচ্ছে, সে বিয়ে করছে না। পাশের বাসায় মানে আমাদের ওই যে বাঁধের নিচেই টেইলর ছিল, তো মা ওই পুরাতন কাপড়গুলো কেটে কেটে আমার জন্য। তুমি বুঝো কি করতেছো, তুমি বললে আমি ছাড়বো, কিন্তু বুঝো বাচ্চা একটা আসতেছে, কি করবা? হি ট্রাস্ট ইউ? হ্যাঁ, অফ কোর্স। ওয়াও। এই জায়গা থেকে সে বারবার বলছিল বুঝাম, আমি বুঝাই বলতেছি ছাড়ো, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, যা আছে কপালে দেখা যাবে। কারণ ওই যে মনে আছে যখন বলেছিলাম যে 20 দিন থাকার কথা বলে এন্ট্রি করেছিলাম একটা বাসায়, জানতাম না তখনও কি হবে। ঠিক এইভাবে আমি চ্যালেঞ্জ নিয়েছি, কি হবে পরে দেখা যাবে, আগে ছাড়ো ছাড়ো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতো শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের আরো একটি অসাধারণ এপিসোড। এবং অনুষ্ঠানটা শুরু করার আগে আপনাদেরকে দর্শক বলতে চাই, দিস পার্টিকুলার এপিসোড ইজ ব্রট ইউ বাই ইউনিগ্যাস। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মান নিয়ন্ত্রণ এবং বিশ্বের অন্যতম মানের কাঁচামাল আমদানি করে তৈরি হয় ইউনিগ্যাস সিলিন্ডার। তাই ইউনিগ্যাস সিলিন্ডার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ। ইউরোপিয়ান মেশিনে প্রতিটি ইউনিগ্যাস সিলিন্ডার এলপিজি ফিলিং করা হয় বলে প্রত্যেকটি সিলিন্ডারে থাকে সঠিক পরিমাণ গ্যাস, তাই ইউনিগ্যাস সবচাইতে বেশি সাশ্রয়ী। গাড়ির জ্বালানি হিসেবে ইউনিগ্যাস এলপিজি ব্যবহার শুরু হয়েছে এবং প্রতিনিয়তই সেটা বৃদ্ধি পাচ্ছে। সাশ্রয়ী পরিবেশ বান্ধব জ্বালানি ইউনিগ্যাস এলপিজি আপনার গাড়ির ইঞ্জিনকে রাখছে সুরক্ষিত। তো আমি কথা বলবো না, শুরুতেই যিনি আছেন আমার সঙ্গে, চলুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং ধারাবাহিকভাবে তার পুরো জীবনটা এখানে উপস্থাপন করার চেষ্টা করি। নামটা একটু বলতে হবে নিজের মুখে। আমি মৌনতা আলম। সো মৌনতা, বয়স কত এখন, যদি বলতে কোনো সমস্যা না থাকে? 32। আচ্ছা, 32 বছর। জন্ম জেলা? আমার জন্ম খুব বিখ্যাত একটা স্থানে, এবং এই স্থানটির নাম হচ্ছে চিলমারি, এবং আব্বা সেখানকার হচ্ছে খুব পপুলার একজন মানুষ ছিলেন, সমাজসেবক ছিলেন। পপুলার বলতে? কারণ উনি আমাদের যে রমনা ইউনিয়ন আছে সেই ইউনিয়নে প্রায় 4 বার উনি হচ্ছেন ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন? উপজেলা না, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওকে। এবং উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই বাবার এই জনপ্রিয়তা দেখেই আসলে বড় হয়েছে, এতটা জনপ্রিয় ছিলেন বাবা। এবং উনি যে পরপর 4 বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, আসলে বলার মতো কিন্তু ওনার যেটা থাকে না যে ফাইন্যান্সিয়ালি খুব ভালো একটা অবস্থানে থাকা, সেটা কিন্তু বাবা কখনোই করতে পারেননি। ওকে, সো আপনারা হচ্ছেন এক ভাই এক বোন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আপনি বড়? আমি সবার ছোট। সবার ছোট, ওকে। আমার বড় বোন আমার থেকে প্রায় 18 বছরের বড়, এবং ভাই আমার থেকে এরকম 8 বছর, 7 থেকে 8 বছরের সিনিয়র হবে। তো মজার বিষয় যেটা হচ্ছে যে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। তো আমাদের যেটা হচ্ছে যে বাবারা 3 ভাই থাকতেন আমাদের গ্রামে, যেহেতু বলেছিলাম বাবারা 7 ভাই ছিলেন, বাকিরা বিভিন্ন জায়গায় থাকতেন। 3 ভাই মানে আমার 3 চাচা, আব্বা সহ আরো 2 জন থাকতেন হচ্ছে আমাদের গ্রামে। আমাদের একই উঠানে 3টা ফ্যামিলি আলাদা আলাদা আমরা থাকতাম একই উঠানের ভিতরে। তো আমাদের আসলে বলতে গেলে আমরা থাকতাম টিনের 2টা রুমের মধ্যে, টিনের ঘর ছিল আমাদের। তো আমার খুব মনে পড়ে যে বৃষ্টি হতো, তো বৃষ্টির সময় প্রায় সময় হচ্ছে আমরা উঠোনে খেলতাম, বৃষ্টির পানি পড়তো, তো পানির মধ্যে না ছোট ছোট মাছ যেত, ঠিক আছে, ছোট ছোট। তো আমি প্রায় সময় এরকম, আমি আমার চাচাতো ভাই আমরা উঠোনের মধ্যে হচ্ছে খেলার ফাঁকে ফাঁকে এরকম মাছ ধরে নিয়ে আসতাম, ছোট ছোট মাছ। তো নিয়ে এসে আম্মাকে দিতাম। তো ওই আমাদের 2টা যে রুম, যেটা বললাম যে টিনের যে বাড়িটা ছিল, ওটার পাশেই হচ্ছে আমাদের খুব সুন্দর ছাউনি দেওয়া একটা রান্নাঘর ছিল। একদম মানে জানালা থেকে উকি মারলেই হচ্ছে রান্নাঘরটা দেখা যেত। তা আম্মা কি করতো, ওই মাছ ছোট ছোট, ওইটাকে আমাদের দেশে মানে আমাদের গ্রামে বলে ডারকা মাছ। তো সেই মাছের আবার ছোট ছোট ডিম হতো পেটের ভিতরে, ঠিক আছে। তো মা যেটা করতেন, একদম মচমচে তেলের মধ্যে গরম মাছ ভেজে, গরম ভাত, আর হচ্ছে আমাদের বাসার সামনে উঠোন মানে বাঁধ ছিল, হ্যাঁ, বাঁধের রাস্তা। তো সেটার পিছনেই হচ্ছে নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের অনেক মানুষজন থাকতেন। তো ওইখানেই হচ্ছে আমার আরেকজন ফ্যামিলি মানে আমাদের পারিবারিক মানে রিলেশনেরই একজন, যাকে আমরা হচ্ছে জেঠি আম্মা বলতাম। জেঠি আম্মা তার পরিবার নিয়ে থাকতেন। তো তারা ঘি বানাতেন, হ্যাঁ, মাখন বানাতেন, ঠিক আছে। মাখন আর হচ্ছে না ঘি, গরম ভাতের সাথে ঘি আর ওই মচমচায় ভাজা মাছ। হ্যাঁ, আমি না মানে ওই স্বাদ এখন পর্যন্ত ভুলতে পারি না। হ্যাঁ, এই যে গরম ধোয়া ওঠা ভাত, কেবল বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, গোসল শেষ করে ওই গরম ভাত প্লেটের মধ্যে, তার সাথে হচ্ছে ঘি আর ওই ভাজা মাছ দিয়ে খাওয়ার যে একটা স্যাটিসফ্যাকশন, ওইটা অসাধারণ। মা বেঁচে আছে?
না আম্মা নেই। ওহো, ওইটা খুব ফিল করি, অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু নিজেও চেষ্টা করেছি অনেক। আমার বাসার ছাদে মাটির চুলা আমি নিয়ে এসেছি মাটির চুলা সেই টেস্টের জন্য। এটা হয় না কেন হয় না আমি বলি, এটার সাথে আমাদের বয়স জড়িত, ওই সময়ের মেন্টালিটি জড়িত, ওই সময়ের এনভায়রনমেন্ট জড়িত, কোনোদিনও সম্ভব না, সম্ভব না। আম্মা প্রচুর শাকসবজি লাগাতে পছন্দ করতেন। তো আমাদের বাসার পিছনে একটা পুকুর ছিল, পুকুরের পাড় দিয়ে আম্মা মিষ্টি কুমড়া শাকের গাছ লাগাতেন। তো শীতকালে নরমালি মিষ্টি কুমড়ার ফুল হতো, তা আম্মা যেটা করতেন কি, চাল, হ্যাঁ চাল বেটে, ওই যে চালের যে বাটা চাল যেটা, ওইটার মধ্যে মিষ্টি কুমড়ার ফুলটাকে ভেজে গরম মচমচে মিষ্টি কুমড়ার ফুলের ওইটা, গ্রামে যারা বড় হয়েছে তারা খুব আর relate এটার করতে সাথে পারবে। হচ্ছে বউ খুদা বলে আমাদের দেশে এটাকে, ওই যে চালের যে খুদ ছোট ছোট খুদ, হ্যাঁ। খুদের যে চালের ভাত আর ওই যে মিষ্টি কুমড়ার যে ফুলের বড়া। তো এটা You আমরা make me nostalgic today. মাটির যে কাদা থাকে না, এই মাটির কাদা বলে যে মালসার মতো, আব্বা তো হচ্ছে ওই প্রায় সময় আটরশিতে যেতেন ফরিদপুরে, তো ওইখানে মাটির মালসাতে এরকম খিচুড়ি দিতেন, তো ওই মালসাগুলো নিয়ে ও আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আব্বা নরমালি মালসাতেই খেতেন। ও তা আমরাও এরকম বসে বসে আব্বা দেখা দেখি মালসাতে ওই যে সেই খুদের চালের ভাত, একটু আঠালো আঠালো হয়, হ্যাঁ আছালো আছালো হয় খুদের চালের ভাত, আম্মা আবার ওইটার মধ্যে ইয়ে দিতেন, কি বলে আস্ত কাঁচামরিচ, যেটা নামানোর আগে দিতেন, ওই যে ফ্লেভার, রাইট রাইট। সাথে হচ্ছে আপনার মিষ্টি কুমড়োর যে ফুলের বড়া, অসাধারণ খেতে। হ্যাঁ এটা বলে বোঝানোর মতো না, True. ঠিক আছে। তো খুবই মিস, So you have beautiful memory, beautiful বিউটিফুল মেমোরি। ফাইন্যান্সিয়ালি ওই যে বলি না যে বলার মতো কিছু ছিল না, বাট অল্পের মধ্যে যে অনেক ভালো থাকা যায়, একটা মনের যে শান্তি, আত্মার শান্তি, সেটা সব সময় ছিল। তো এটা আমি বলছিলাম আমাদের পুরনো বাড়ির গল্প, যখন আমরা 3 চাচা একই উঠোনে ছিলাম, যৌথ পরিবার। যৌথ পরিবার। যৌথ পরিবার বলতে আমরা তো বুঝি এক মানে পাতিলে খাওয়া, সেটা অনেক আগে ছিল যখন আমার দাদি ছিলেন তখন, বাট তারপরে আলাদা হয়ে আমরা একই উঠোনে 3 চাচারা থাকতাম। তো আমাদের বাসার জায়গাটা খুব ছোট ছিল, বাকি চাচারা বেশ ভালোভাবে ওনাদের ইয়ে ছিল, তো আমাদেরটা একটু কনজেস্টেড ছিলেন, একটু ছোট ইয়েতেই। তো আম্মা তখন ফিল করলেন যে এই জায়গাটায় 2টা রুম আমাদেরকে নিয়ে থাকাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো তখন আমাদের বাসার পাশে হচ্ছে একটা অনেক আগে, যেটা আম্মা গল্প করেছিল, একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর। তো আম্মা হচ্ছে ওই পুকুরটাকে কিনে তারপর হচ্ছে ওইখানে মাটি ভরাট করে, ওইটা আমাদের বাগান বাড়ির মতো ছিল, ওখানে লিচু গাছ, বড়ই গাছ, যে বললাম আমার খুব শখ ছিল গাছ লাগানো, সজনে গাছ, তারপরে ওই যে ভাদুলি পাতা বলে না, গন্ধ হয় যেটা, বড়া খেতে হয়, আমার সবাই হলে ছোটবেলা মা খাওয়াতো, তো সেটার গাছ, লটকন গাছ না, ভাদুলি, গন্ধ ভাদুলি বলে। ও আচ্ছা, ওর খুব পচা একটা স্মেল আসে, কিন্তু বড়াটা অনেক টেস্টি, খুবই উপকারী, মসুরের ডাল দিয়ে মা বড়া বানাতেন। এটা প্রচুর বাজে স্মেল, পেঁচানো গাছ, আমাদের একটা লিচু গাছ, ওই লিচু গাছে উঠতেন। হ্যাঁ, মার ওইটা জানছিল, ওইটার কাছে কাউকে যেতে দিতেন না। এই পাতার স্মেল অনেক, বিশেষ করে গ্রামে বড় হওয়া অনেক ছেলে মেয়েকে আজকের এই অনুষ্ঠানটার মেমোরিটা মনে করাবে। প্রচুর বাজে স্মেল, বাট টেস্ট ইজ অসাম যখন বড়া বানানো হয়, মসুর ডাল দিয়ে ওটা বড়া বানাতেন। হ্যাঁ, তো এরকম গাছ, অনেক ঔষধি গাছ, অনেক ফুল গাছ, ফল গাছ ওই বাগান বাড়িতে ছিলেন। একদম গাছ ভর্তি টপটপে বড় বড়ই, পড়লেই ফেটে যেত, এত বড় বড়াই ছিলেন। হ্যাঁ, বড়ই গাছ। তো এরকম, তো মা তখন চিন্তা করলেন যে যেহেতু আমাদেরকে নিয়ে জায়গাটা, যেহেতু ছোট জায়গায় আমরা থাকতাম, তো আমরা ওই জায়গাটাতে নতুন করে মানে ঘর তোলার আর কি একটা পরিকল্পনা করলো, যে ওইখানে আমরা শিফট হয়ে যাব। তো ফাইন্যান্সিয়ালি তো আসলে তখন খুব ভালো একটা অবস্থানে ছিলাম না। তো তখন যেটা হচ্ছে যে আব্বা 3rd টাইম চেয়ারম্যান হওয়ার পরে 4th যে টাইমটাতে হওয়ার কথা, সেবার যে কোনো কারণে সামহাউ থাকে না যে মানুষজনের একটা মানে উনি পারেননি, তখন উনিও হতে পারেননি সেবার, ইনকামের ওইরকম কোনো সোর্সও ছিল না, ঠিক আছে। তো তখন আম্মা, আমার বড় খালা, উনি ঢাকাতে থাকেন, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা বেশ ভালো। তো খালার সাথে কথা বললেন, তো খালা বলল আচ্ছা ঠিক আছে, আমি কিছু দিব, দেখ কোনোভাবে কিছু করতে পারিস কিনা। আপনার বয়স কত তখন? এত মনে করতে পারছি না, এরকম হবে 8 বা 9 বছরের। 1999 এর কথা এটা। হ্যাঁ, 99 এর এটা বোধহয়। আমরা তখন একটু হালকা হালকা শীত ছিল, অক্টোবর মাসের দিকে বেশ ভালোই শীত পড়ে, কিন্তু ওই সময়টায় আমাদের ওই উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর ঠান্ডা থাকে না, যে একটু আমরা তখন চিন্তা করলাম যে আমরা একটু মানে বিল্ডিং বাড়ি একটা করতে চাই। আম্মাকে আমি বলছিলাম যে আমার খালার বাসায় আসতাম তো ঢাকায় ছোটবেলায়, দেখতাম অনেক বড় ইয়ে, তখন আমি বলতাম যে আম্মা এরকম একটা বাড়ি থাকলে, এরকম অত বড় বাড়ি তো আর সম্ভব না, মানে বলতাম যে এরকম রুম আম্মা, ওই যে রং করা দেয়াল ছিল, এরকম করে দাও না আম্মা, কারণ যেহেতু টিনের বাড়িতে থাকতাম আমরা, ওইটা আমার সবসময় খুব ফ্যাসিনেশন কাজ করতো। তো তখন হচ্ছে আম্মা বলে আচ্ছা ঠিক আছে দেখি, ছাদ তো আর পাকা করা যাবে না, অনেক টাকার ব্যাপার,
সম্ভব না। তো তখন আমরা ছাদে হচ্ছে টিন লাগালাম আর দেয়ালটা পাকা করে 2টা রুম তুললাম, আর সাথে একটা রান্নাঘর, ওইটা টিনের ছিল তখন। হ্যাঁ, তখন সে কি মজা, কারণ ওই যে খড়ের রান্নাঘরে ভাল লাগতো না একদমই। হ্যাঁ, আমার আনতো রাতের বেলা, শীতের রাতে বসে বসে লাউ রান্না করতো, এটা সেটা করতো। আর আমি ওই যে একটা চৌকি বলে আমাদের ইয়েতে, তো ওই খড়ের ওই রান্নাঘরে একটা চৌকি ছিল, তো ওইটাতে বসে থাকতাম, ভাঙ্গা চৌকি, ওইটাতে খুঁটাইতাম, ওইটা দিয়ে পড়তো, মানে ভাল লাগতো না কেন যেন। চাচাদের ঘর দেখতাম খুব সুন্দর, ওরা বসে থাকতো, আমার শুধু ওদিকে যাইতে ইচ্ছা করতো। হ্যাঁ, ভাল লাগতো না। তো ওইভাবে বলতাম আম্মুকে, মানে পাকা কি জিনিসটা নিজেদের হবিটা চিন্তাই করতে পারিনি। 2000 সালের সম্ভবত ওই যে একবার উঠলো না যে 5ই মে কি হবে, ধ্বংস হবে নাকি, হ্যাঁ মনে আছে ওইটা, কিন্তু আমি এখনো মনে করতে পারি। ওই পৃথিবী ধ্বংস হয়ে যাক কিন্তু মৌনা তাদের বাড়ি নষ্ট না হোক, এরকম একটা অবস্থা কথা তখন কিন্তু মনে আছে আমার। হ্যাঁ, ঠিক 5ই মে, ডেটটা মনে আছে 5ই মে। তা আমি আম্মাকে ধরে খুব কাঁদতেছি, আম্মা কি হবে, আমার কেমন সবকিছু হচ্ছে, কেমন কথা। সবকিছু মোটামুটি যেভাবে আগের মতো চলছিল সেভাবেই যাচ্ছিল। তো তারপরে হচ্ছে নির্বাচন আসলো আবার 2000 সালে, আবার নির্বাচন, এবং আব্বা বিপুল ভোটে জয়ী হলো। সে কি খুশি আমাদের, এত মাঝখানের এই যে এতগুলো দিনের কষ্ট, আবার বসেছিলেন বাসায়, এই যে ফ্রাস্ট্রেশন একটা, মানে আব্বার মধ্যে দেখতাম সবসময় শুয়ে থাকতেন, চিন্তা করতেন, এই জিনিসগুলো দেখে এই যে খুশিটা একটা, মানে আমাদের একটা অন্যরকম খুশি মনে হচ্ছে যে কিছু একটা হলো। এবং আব্বার মধ্যে যে খুশিটা, হ্যাঁ, যে উনি মানুষের জন্য আবার করতে পারবেন, এটা ওনার জন্য একটা মানে অন্যরকম ভালো লাগা। আমরা দেখছি দুনিয়ার মানুষ বাসায় আসছে, আম্মা পান কাটছে, সুপারি কাটছে, চা বানাই দিচ্ছে, পাতিলে পাতিলে চা হচ্ছে, রং চা, সাথে ওই যে বড় বড় টিনের গোল গোল ছোট ছোট বিস্কিট, হ্যাঁ, প্লেটে করে দিত, ঠিক আছে, এভাবে দিচ্ছে, মানে অন্যরকম একটা রব। আর তখন হওয়ার পরে এরকম প্রায় মাসখানিকের আবার বিজয় মিছিল, বড় বড় বিজয় মিছিল বাসার সামনে থেকে যাচ্ছে। আবার চেয়ার মার্কায় ছিলেন আবার, বড় বড় চেয়ার, হ্যাঁ, চেয়ার নিয়ে ওই যে যেটাকে বলে হচ্ছে আর্টিফিশিয়াল করা আর কি, তো করে এরকম বাসার সামনে বড় বড় মিছিল যাচ্ছে, আমরা গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখছি, মানে অন্যরকম একটা ব্যাপার। তো এরকম, তো এইভাবে গেল, তো এইভাবেই যাচ্ছে এরকম প্রায় 1 মাস পরে হচ্ছে আব্বা শপথ গ্রহণ করবেন, সম্ভবত যতটুকু মনে করতে পারছি আমি, সম্ভবত 1 মাস কি 2 মাস পর শপথ গ্রহণ করতে হয়। তো প্রিপারেশন নিচ্ছেন বাসায়, এরকম অনেকেই আসবেন, গণ্যমান্য ব্যক্তি, টিওনো, ইউএনও, এরকম অনেকেই আসবেন, আব্বার সাথে বসবেন, কথা বলবেন কিভাবে কি করবেন। তো ওইগুলো নিয়ে কথাবার্তা হলো, এবং তারপরে যেটা হলো যে ওনারা বাসায় খাবেন পরের দিন কি তারপর দিন। তো আব্বা এরকম বাজারে গেলেন, পরের দিন কি তারপর দিন বাজারে গেলেন। আমরা সকালবেলা মনে আছে পরোটা করেছে, তারপরে আমার দুধ জাল দেওয়ার পরে পাতিলের সরটা উঠায় ওইটা একটু চিনি দিয়ে মাখায় পরোটার সাথে খেতাম আমরা। তো ওইটা করলেন, আব্বা খেলো, আমরা খেলাম। তারপরে যেটা হলো যে আব্বা থানাহাট বলে আমাদের, যেখান থেকে মেনলি বাজার করা হয়, আমরা চিলমারিতে থাকি, আর ওইটা আরেকটা জায়গা থানাহাট, সেখানে গেলেন বাজার করতে। ঘন্টা 2-1 মধ্যে জানতে পারলাম যে আব্বা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ। তখন ওনারা বললেন যে এইখানে হচ্ছে তো আমাদের ট্রিটমেন্ট করা পসিবল না, আপনারা ওনাকে রংপুর মেডিকেলে নিয়ে যান। তো আম্মা, তো ওই সময় আসলে আমিও ছোট, ভাইয়াও ছোট, কি করবে, অনেক মানুষজন আসছে, যেহেতু আব্বার খুব ইয়ে ছিলেন। তো অ্যাম্বুলেন্সে করে আব্বাকে নেওয়া হলো রংপুর মেডিকেলে। নেওয়ার সাথে সাথেই বললেন যে আব্বা, সেটা মানে আমাদের মানে লাইফের সব থেকে শকিং একটা পার্ট, যে আমরা তার 1 ঘন্টাও তার সেবা করার সময়টা পাইনি। থাকে না যে আম্মা সবসময় শেষ মুহূর্ত পর্যন্ত বলছে যে তোর আব্বাটা এভাবে গেল, এক চামচ পানিও খাওয়াতে পারলাম না। হ্যাঁ, মানে সময়টা দেয়নি উনি কাউকে। তো ইটস ভেরি স্যাড। মানে আমাদের লাইফের মোড়টা কেবল মানে ঘোরার সময়টা থাকে না, ওই সময়টা যে এরকম একটা ব্যাপার, একদিকে আনন্দ চলতেছে, শপথ নিবে, হ্যাঁ। তো এটা যখন হলো, আসলে ওই সময়টা না, এটা এক্সপ্লেইন করা ইজ ভেরি টাফ টু এক্সপ্লেইন, যে এটা আসলে আমি কিভাবে বুঝাবো। তো আব্বাকে যখন নিয়ে আসলো বারান্দায়, নেওয়ার পরে ওনাকে গোসল করানো হলো, তারপর না হলো। আমি ততক্ষণ পর্যন্ত আমাকে রাখা হয়নি ওখানে, আমাকে আমার ফুপুর বাসা পাশে ছিল, ওখানে নেওয়া হয়েছিল, যাতে আমি জিনিসটা না জানি। কোন ক্লাসে পড়েন তখন আপনি? 2-3? না, ক্লাস 4-এ। ক্লাস 4-এ, ওকে। তো আমি দেখলাম সকালবেলা আমরা একসাথে খেয়ে মানুষটা বের হয়ে গেল, যখন আমাকে নিয়ে আসলো, কারণ আব্বাকে তো যখন দাফন করবে দেখতেই হবে। আমি যখন বারান্দায়
দেখলাম যে এরকম ওই যে ইয়ের মধ্যে খাটিয়ার মধ্যে আমি না লিটারেলি আমার মানে ওই যে মনের মধ্যে যে একটা থাকে না যে একটা শক ধাক্কাটা, আমি মাটির মধ্যে বসে পড়ছিলাম। বসে না আমি আর কান্না যে করে না, কান্না করার মতো ফিলিংস ছিল না। আমাকে সবাই চেষ্টা করতেছে, ধাক্কাচ্ছে, ইয়ে করতেছে, আমার মনের মধ্যে আর মানে কোনো কিছু কাজ করতেছে না। মানে আমি না মানে ফ্যামিলির ছোট মেয়ে তো, আর আমি ছোটবেলা থেকে খুব সুন্দর ছিলাম, আব্বা আমাকে পুতলি বলে ডাকতো। তো আমার জন্মের সময় আমার খুব কষ্ট হচ্ছিল। আমি কিন্তু সেই সময় মানে আমি কিন্তু সিজারিয়ান বেবি ছিলাম। অনেক কষ্ট করেছি, এবং আব্বা কি পরিমাণ ভালোবাসতো আমাকে এটা আসলে বলার মতো না। মানে মাছ রান্না করলে যদি মাথাটা আব্বার প্লেটে দেওয়া হতো, আমার ফ্যামিলিতে মাছের মাথা আমি ছাড়া কেউ খেত না, এরকম একটা। এবং আব্বা যখন বাইরে যেত, বাইরে থেকে আসতো, আমি শুধু ব্যাগটার দিকে তাকায় থাকতাম কখন চকলেটটা বের করে আমার হাতে দেওয়া হবে। যদি আব্বা কখনো ভুলে যেত, সাথে সাথে ব্যাগ রেখে থানাতে যেত, আবার আমার জন্য নিয়ে আসতেন চকলেট। এতটা ভালোবাসতেন উনি আমাকে। তো এইভাবে একটা মানুষ সকালবেলা ফিরে গেলেন, আর ব্যাগ করে যখন আমি দেখলাম এই অবস্থা, এটা আমি কোনোভাবে নিতে পারছিলাম না আসলে। তো ওইটা দেখার পরে থেকে না মানে আমি জানি না, মানে মেন্টালি একটা থাকে না একটা মানুষের এতটুকু বয়সে, মানে আমার মনে হলো যে আমার কোনো একটা জায়গায় বোধহয় আমি আমার মধ্যে আর নাই। হ্যাঁ, তো অসম্ভব রকম মানে একটা কি পরিস্থিতি আসলে ওই মুহূর্তে আমাদের বাড়িতে তৈরি হয়েছিল বলার মতো না। দূর দূরান্ত থেকে মানুষ ভেঙে আসতেছে। মানে আলম চেয়ারম্যান মারা গেছে এটা শোনার পরে মানুষের যে রিয়াকশন, আব্বাকে তো রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়, যেহেতু আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন। আব্বাকে দাফন করা শেষ হলো, বাসায় আমার সব আত্মীয় স্বজনরা এসেছেন, আমরা বারান্দায় বসে আছি, আম্মু মাঝখানে, আমি পাশে, আমার বড় ভাই পাশে, আমি দুই পাশে দুইজন, আর আপু সামনে বসে আছে, বাকিরা বসে। তো আব্বু যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে আসলে আমাদের কাছে কোনো টাকা ছিল না, বোধহয় 10-12 হাজার টাকার মতো। কারণ ওই ইলেকশনে যে খরচটা, ওইটা মার কিছু জমানো টাকা যেটা ছিল, বাকি কিছু খালা এভাবে উনি ধার করে করেছিলেন। 70,000 টাকার মতো আমাদের একটা দেনা, 70,000 80,000 এরকম হবে। আমাদের হাতে তখন ছিল আম্মার কাছে 10,000 কি 12,000 টাকা। আত্মীয় স্বজনরা আসছেন অনেকেই, তো 2-1 জন বলেছিলেন যে কেমন চেয়ারম্যান হয়েছে, 3-4 বার চেয়ারম্যান হলো, কোনো টাকা পয়সা কিছুই রেখে যাইতে পারে নাই, এ কেমন মানুষ। নিজেদের বাচ্চার কথা তো মানুষ চিন্তা করে, এই ছোট ছোট বাচ্চাগুলার এখন কে দায়িত্ব নিবে। তো আপনি তখন ক্লাস 4 এ পড়েন, আপনার বড় বোন তখন, বড় বোনের বিয়ে হয়ে গেছে। বড় বোনের, আচ্ছা, ভাই তখন কোন ক্লাস? ভাইয়ের বয়স কত ওই যেরকম হবে 16-17 বছর, বা 18 ম্যাক্সিমাম এরকম হবে। তো মা তখন বলছিল যে পেটে জায়গা দিছি, পাতিলেও জায়গা হবে, চিন্তা করেন না আপনারা, ঠিক আছে। তো বাবা মারা যাওয়ার পরে আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য পাইনি কখনোই। তখনই আসলে আমাদের লাইফের চ্যালেঞ্জিং পার্টটা শুরু হয়। মুক্তিযুদ্ধ ভাতা বা এই জিনিস তখন পর্যন্ত চালু হয়নি। ওকে। আমাদেরকে ওই সময় আসলে ফাইনান্সিয়ালি কেউ সাপোর্ট করেননি। তো আমার বড় খালা ছিলেন, যিনি ঘরের ব্যাপারে সাহায্য করেছিলেন। তো মা ওনার সাথে কথা বলে উনি মাসে কিছু টাকা দিতে রাজি হলেন, যে সংসার চালানোর জন্য কিছু টাকা দিবেন। আর আপুর তো বিয়ে হয়ে গিয়েছে, বাট আপুরও আসলে ওইভাবে খুব ভালো জায়গায় যে বিয়ে হওয়া সেটা আসলে হয়নি। দুলাভাই খুব ছোট চাকরি করতেন, তখন ঢাকায় থাকতেন। তো ও যে আসলে খুব মানে চাইলেই অনেক বেশি হেল্প করতে পারবেন সেটাও পারেননি আপু। টুকটাক যখন পারতো টুকটাক ইয়ে করতো। তো আমার এখনো মনে পড়ে যে বাবা মারা গেলেন যখন প্রথম ঈদে, তো আমরা তো আসলে ওইরকম বলার মতো কাপড় চোপড় ওইভাবে আমি কখনোই পাইনি। তো খালা একটা বস্তা পাঠিয়েছিলেন বড়, তো ওইখানে আমার খালা তো বোনের কিছু কাপড় আর একটা ঈদের ফ্রক ব্যাগের ভিতরে ছিল। পাশের বাসায় মানে আমাদের ওই যে বাঁধের নিচেই টেইলর ছিল, তো মা ওই পুরাতন কাপড়গুলো কেটে কেটে আমার জন্য
কাটার জন্য দিয়েছিল আর কি। আর যে ফ্রকটা পাঠাইছিল ওইটা ধরে অনেকক্ষণ কান্না করছে আর বলছে যে মানুষটা এইভাবে না রেখে গেলেও আমাদেরকে পারতো। তো তখন না মনে হয়েছিল যে আসলে এগুলো না পড়লেও হয় বোধহয়। ওই যে কোনো কিছুর উপর ফ্যাসিনেশন বলে না, যে মানুষের ঈদ জামা কেন যেন কাজ কর, মানে ভালো লাগাটা ছিল না আসলে তখন। তো ওইটা পরে ঈদ করছিলাম মনে আছে। ওই যে আমার খালামণি যে কাপড় পাঠিয়েছিলেন ওইটা পরে আসলে প্রথম ঈদ। আর বলার মতো কারো কোনো আসলে সহযোগিতা কারো কোনো ওইভাবে পাইনি। আমি মোটামুটি দেখতে ছোটবেলায় একটু দেখতে শুনতে ভালো ছিলাম, তো স্বাভাবিক সবাই বলতেন যে গ্রামে বাবা নাই, এরকম মেয়েটাকে এখানে রাখাটা ঠিক হবে না, ওকে ঢাকায় পাঠায় দেন। তো আম্মা আত্মীয় স্বজন অনেকের সাথে কথা বললেন, তো কেউ রাজি হয়নি আসলে। তো তখন আপুর সাথে কথা বললেন যে এরকম এরকম ব্যাপার, ওকে হচ্ছে ঢাকায়, মানে আপনাকে ঢাকায় পাঠিয়ে দেবে, আমার বোনের কাছে পাঠাবে, আচ্ছা, হ্যাঁ, পড়াশোনার জন্য। তো তার মাঝখানে যেটা হয় যে এটা কিন্তু আমি বলছি বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরেও প্রায় 5-6 মাস, হ্যাঁ, আমরা 5-6 মাস অস্বাভাবিক কষ্ট করেছি। ডিম ভাজি করতেন আম্মা, আমাকে আর আমার ভাইকে ডিম ভাজি দিতেন। তা আমি যখন আম্মাকে বলতাম যে আম্মা ডিম ভাজি খাও, বলে আমি খাবো না, আমার গ্যাসের সমস্যা। আসলে তা না, উনি খেতে চাইতেন না, এরকম মানে খাবার ছিল না আসলে। অনেক অনেক কষ্ট করেছি, মানে আসলে এটা খুব ছোট্ট একটা বললাম, এরকম আরো অনেক অনেক স্টোরি আছে যে আমরা আসলে কিভাবে ওই 5-6 মাস বাবা নাই এই অবস্থায় আসলে এই যে খালা টাকা পাঠাতেন, এই অল্প টাকার মধ্যে কিভাবে আম্মা আমাদেরকে গুছায় আসলে নিতেন। এটা একটা মানে অসাধারণ একটা ব্যাপার, এটা আসলে বলে বোঝানোর মতো নয়, ঠিক আছে। তো এরকম অবস্থায় তো আমি যেটা করতে থাকলাম যে মাঝখানে এরকম আমি বিকালবেলা বসে পড়াশোনা করছি। তো আমার সাথে আমার চাচাতো ভাইও থাকতেন, ছোট পাশের বাসায় থাকতেন, তো ও এসে বসে থাকতেন। তো তখন যেটা হলো যে ওকে টিচার দিবে, ও টিচারের কাছে পড়বে না, ও বলতেছে আমাকে মন্টি নামে ডাকতেন, আমার আব্বা আম্মা আদর করে, তো আমাকে সবাই মন্টি নামেই চেনে আমার গ্রামেও। তো আমাকে বলতো আমি মন্টি আপুর কাছে পড়বো। তা আমি বলছি যে তখন কিন্তু আমি অনেক ছোট, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমাকে চাচি বলতেছে যে এরকম এরকম তুমি কি পড়াবা? তা আমি বলতেছি যে চাচি ও যদি পড়তে চায় আমি পড়াবো, তোমাকে তাহলে আমি 500 টাকা করে দিব। হ্যাঁ, ওই যে জীবনের প্রথম আর্ন বলে না, আমি তখন ক্লাস 5-এ, আমি তখন ও পড়তো নার্সারিতে, হ্যাঁ, আমাদের পাশেই কিন্ডারগার্টেন ছিল, নার্সারিতে। তো তখন ওকে সরা ওই ছোট পড়াতাম, এবং ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো ছিলাম, হ্যাঁ, তো আমি ওকে পড়াতাম। তো ওই যে 500 টাকা, ওই 500 টাকা যখন মাস শেষ হতো না, আম্মুর কাছে দিতাম। তো আম্মু যে আঁচলের মধ্যে এরকম গিট দিয়ে রাখতো ওই টাকাটা, ঠিক আছে। ওই যে যদি বলি জীবনের প্রথম ইনকাম, একদম সেই ক্লাস 5-এ থাকা অবস্থায় ওই যে জীবনের 500 টাকা, ওইটা ছিল আমার প্রথম ইনকাম। তো ওইটা আমি মোটামুটি পড়াতাম, প্রায় আব্বা মারা যাওয়ার 2 মাসের মাথায় এটা। তো তারপর ঢাকা আসার আগ পর্যন্ত মোটামুটি ওই টাকাটা আমি করতাম। তারপরে ব্রহ্মপুত্র নদের পাশে যেহেতু নদ, তো ওইখানে হচ্ছে মেলা হতো, একটা অষ্টমীর মেলা, এটা আমাদের গ্রামে খুব পপুলার, অষ্টমীর মেলা। তখন বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা ওই মেলাতে ওই নদীতে হচ্ছে স্নান করতে আসতেন। তো তখন 2-3 দিন থাকতে হতো ওদের। রান্নার জন্য লাকড়ি দরকার ছিল। তো আমাদের বাসায় হচ্ছে ওই যে সাইড থেকে অনেক গাছ ছিল, আম গাছ, এই যে লাকড়িগুলা, ওই লাকড়িগুলো এরকম আমি নিয়ে সুন্দর করে ওইটা মানে ছোট ছোট লাকড়ি করে ওইটা হচ্ছে আমি ওই যে ওদের কাছে বিক্রি করতাম মেলাতে। আমি 80 টাকা বিক্রি করেছিলাম, 10 টাকা করেছিল এক একটা, 8টা বিক্রি করেছিলাম 80 টাকা, ঠিক আছে। তো করে দেন হচ্ছে ওই 80 টাকার মধ্যে 20 টাকা দিয়ে মার জন্য একটা চায়ের ছাকনি কিনেছিলাম, কারণ আমি দেখতাম মা চা ঢালতো, তো ওই যে ছাকনির স্টিলের যে ছাকনির হ্যান্ডেলটা ওইটা খুলে গেছে, তো ওই যে গোল চাকতিটা ওইটার মধ্যেই ঢালতো, তো হাতের মধ্যে চা পড়তো, কখনো গরম লাগতো, দেখতাম, কিনতো না। অদ্ভুত ব্যাপার, মানে আমি এত বলতাম, ভাইয়া বলতো, হ্যাঁ, কিনতো না। তা আমার তখন মনে হয়েছে যে কি করা যায়, তখন হচ্ছে আমি ওইটা 15 টাকা কি 20 টাকা দিয়ে হচ্ছে একটা ছাকনি কিনেছিলাম মার জন্য, নিয়ে আসি। তা আম্মু জিজ্ঞেস করতেছে তুই এই পাইলি কোথায়? আমি বলছি আম্মু এই করছি। বলে তুই মাথা খারাপ হয়েছে, মানুষ যদি দেখে চেয়ারম্যানের মেয়ে বসে লাকড়ি বিক্রি করতেছিস, তোর বুঝিস কি হবে? খবরদার আমি যেন আর দেখি না, একদম পায়ের গোড়ালি ভাঙা দিব কিন্তু। তো এইরকম মানে ছোট থেকে একটা মনের মধ্যে কাজ করতো যে আম্মাকে কিভাবে খুশি করানো যায়, কারণ আম্মাকে আব্বা মারা যাওয়ার পরে দেখছে আম্মা ওই মানুষটা আর নাই, হ্যাঁ, ব্লাউজ হাতের কাছ থেকে ছিঁড়ে যাইতো ঘামে, ওইটাই পরে থাকতো, বানাতেন না কখনো, হ্যাঁ, বলতো আমি নতুন কাপড় পরতে পারি না, গা চুলকায়, এরকম অদ্ভুত রকম করতেন। কিন্তু আম্মার চাহিদা কখনো আম্মা পূরণ কোনো দিন দেখিনি আম্মা
নিজের শখের জন্য আমি মনেই করতে পারি না। তো তারপরে যখন আপুর সাথে ফাইনালি কথা হলো যে আমি ঢাকায় মানে আসবো, তো ওই দিন যেদিন কথা হলো তার আগের দিন কি পরের দিন এরকম বিকালবেলা আম্মা চা বানাচ্ছে। তো বিকাল টাইমে যেটা হয় কি, আমাদের গ্রামের আশেপাশের যে মহিলারা বাসায় আসেন আমাদের আম্মার সাথে কথা বলতে এসে, তো একজন ওই এক চাচি এসে বলতেছে ওনার নদীর পাড়ে বাসা, তো বলতেছে যে এরকম নদী ভাঙে, তো ওই সময়টা হচ্ছে নদী ভাঙছে, নদীতে চলে যাচ্ছে ঘর বাড়ি, মানুষের মাইলকে মাইল চলে যায়। হ্যাঁ, আমরাও কিন্তু প্রায় 8-10 বার ভেঙেই এই পর্যায়ে, দাদারাও অনেক জমিদার ছিলেন, অনেক ইয়ে ছিলেন, নদীর ভাঙ্গন এই অবস্থা। তো এসে বলতেছে যে এরকম ভাবি আমরা ওই নদী তো ভাঙতেছে, বড় একটা বাঁশের ঝাড় আছে, এখন ঝাড় তো চলে যাবে, তো ঝাড় কিন্তু বিক্রি করা যায়, এরকম বড় বাঁশের ঝাড়। তো বলতেছে যে এরকম কেউ তো কিনতেছে না, খুব বিপদে পড়ছি, এই দেখেন তো নিবেন নাকি। তা আম্মু বলতেছে যে কত দাম, তো বলতেছে এরকম 2000 টাকা হলে দিব। অনেক বড়, বলে কত বাঁশ আছে, বলে অনেক বাঁশ, প্রায় বাঁশের ওইটাকে ছোটটাকে আমাদের ওই জায়গায় বলে করুল। হ্যাঁ, বাঁশের করুল। হ্যাঁ, করুল সহ বড় বাঁশ সহ প্রায় তো 100 খানিকের মতো বাঁশ আছে, নিবেন নাকি। আম্মা বলতেছে টাকা নাই। আম্মা গ্রামের বাসায় বলতেছে মোট সামার কয়টা টাকা আছে, এই টাকা যদি দেন কেমন করে চলবো এই মাস। গ্রামের ভাষা, লোকাল ভাষা যেটা গ্রামে। তা আমি না বসে পড়তেছিলাম তো বিকালের টাইমে, ওই যে উঠানে, ওই যে আমার চাচাতো ভাইকে না আমি শুনছি। তারপর উনি যখন চলে গেল, তো ওই যে অনেক দিন তো প্রায় ওই যে টাকাটা পেতাম ওইটা কিন্তু আম্মার কাছে থাকতো। তো তখন আম্মাকে বলছি যে আম্মা একটা কাজ করি, চলো চলো বাঁশের ঝাড়টা কিনি। তা আম্মা বলছে কই থাকি কিনবি। আমি বললাম যে এই ইয়ে করলে তুই ঢাকা যাবি, জিনিসপত্র যদি কোনো কিছু লাগে, এই কয়টা টাকা জমাইছি, দরকার নাই, বাদ দে। হ্যাঁ, আমি বলছি আম্মা না চলো, ও নিয়ে রাখি, বলা যায় না 100টার বাঁশ, অনেক তো বাঁশ আম্মা। হ্যাঁ, কারণ আমাদের গ্রামে বাঁশ ঝাড়ের কিন্তু বেশ বাঁশের বেশ কদর। আম্মার সাথে অনেক ইয়ে করার পর আম্মা রাজি হইলো। তা আমার ওই যে টাকা ছিল ওইটা, আর আম্মার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা মিলে আমরা বাঁশের ঝাড়টা কিনলাম। 1800 টাকায় রাজি হয়েছিল কি 1900, মানে আম্মা বোধহয় 100 টাকা সম্ভবত, 100 টাকা কি 150 টাকা কমে কিনছিল। কেনার পর আমাদের সামনে ওই যে বাসার সামনে বললাম বড় বাঁধ, ওই বাঁধের রাস্তার মধ্যে আমি দেখলাম যে আম্মা আমার টাকাটা যে ওর মধ্যে গেছে, মানে ওইটাকে মানে আমি যেরকম মানুষ করা না ওইভাবে ওইটাকে মানে বড় করে উঁচু বলতেছে, এটা যত মাটি দিবি তত ভালো হবে, ঢাকায় যাইতেছিস 1 বছর পরে আসি দেখবি এটা কোন জায়গায় চলে গেছে, আমি মাটি ভালাবো বেশি করে বলে ওইখানে মাটি দিচ্ছে, সার দিয়ে উঁচু করে বাঁধের রাস্তার মধ্যে ঝাড়টা লাগালো। তারপরে তার বোধহয় 10 দিন কি 12 দিন পরে আমি ঢাকায় চলে আসলাম। কোচিং টোচিং তো আসলে ওইভাবে করার সুযোগ হয় নাই। খালা তখন বলছিল মাসে বোধহয় 1500 কি 2000 টাকা করে দিবে আমার পড়াশোনার জন্য। ওকে, আপনার খালার একটা বড় অবদান আছে, বিশাল বড় অবদান, বিশাল বড় অবদান, মানে উনি ছাড়া আমরা ইম্পসিবল হতো না কিছুই আসলে, যেটা সত্যি কথা। আল্লাহ এই যে বলে না যে একটা উসিলা করে দেয়, উনি হচ্ছেন আমাদের উসিলা, বিশাল বড় অবদান। এসে এরকম 2 মাস কি 1.5 মাসের মতো প্রিপারেশন নিলাম, নেওয়ার পরে হচ্ছে 2টা স্কুলে পরীক্ষা দিলাম, মিরপুর বাংলা স্কুল আর মণিপুর স্কুল। আপু মিরপুরে থাকতেন, তো 2টাতেই চান্স পেয়ে গেছি ভালোভাবে। ভাইটা মায়ের কাছেই থাকে? ভাই মায়ের কাছেই। ভাই তো তখন পর্যন্ত আসলে কিছু করার মতো অবস্থানে ছিল, মাকে টেক কেয়ার করার মতো কেউ অন্য কেউ ছিল না, তো ভাইয়া বাসায় ছিল। এখন মণিপুর স্কুলে দেখলাম একটু কস্টলি। হ্যাঁ, তো তখন কথা বলে আমি বাংলা স্কুলে ভর্তি হলাম। যাওয়ারও সুযোগ হয়নি, ভালো কাপড় চোপড় ওইভাবে পড়তে পারিনি, কিন্তু এই যে নতুন নতুন জিনিসগুলো পাচ্ছে, হোক না জুতা, হোক না স্কুলেরই হোক, বাট নতুন তো পাচ্ছি, তো পরবো, অসম্ভব রকম একটা আনন্দ কাজ করতেছে মনের মধ্যে। প্রথম 6 মাস স্কুলে দেখতাম, যাইতাম, অনেকে টিফিন নিয়ে যাইতো, স্কুলের গেটের সামনে অনেক মজার ফুচকা চটপটি পাওয়া যেত, তো ফ্রেন্ডরা 2-1 বার ডেকে নিয়ে যেত, তখন খাইছি, খেয়ে দেখতাম অনেক মজা, কিন্তু খাওয়ার সাহসটা আসলে মনের মধ্যে আনতে পারি নাই, বিকজ ইউ নো ইওর লিমিটেশনটা জানি। আর কেন যেন থাকে না, ওই যে বললাম ছোট থেকে ওই যে মানে কষ্টগুলোর কারণে মুখ ফুটে চাওয়াটা বলতে শিখি নাই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের না, মানে গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জীবনে এই গল্পগুলো খুব কমন। জীবনের একটা পর্যায় পর্যন্ত ছিল আমি ফলের দোকানের দিকে তাকাতাম না, ঠিক আছে। আমার স্টোরি আমি আসলে কোনোদিন কোথাও বলি নাই, বাট আজকে আপনি আমাকে অনেক বেশি নস্টালজিক করে দিচ্ছেন। আমার মনে হচ্ছে আমি যদি পারতাম শেয়ার করতাম, বাট নো, আমি কখনো শেয়ার করি নাই, হয়তো সময় পেলে করব। এটা হয়, এই যে ফুচকার কথা যখন বলতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে না, এটা তো আমারও স্টোরি। লাইফের একটা টাইম পর্যন্ত ফলের দোকানগুলোর দিকে আমি তাকাতাম না, এই কারণে যে এটা এক্সপেন্সিভ, এটা চাইলে হয়তো আমার বাবা মা কিনে দিবে, বাট এটা আমার উচিত হবে না, সো আমার বাবা ওইটা আমার জিনিস না, এরকম মনে হইতো। ইটস ট্রু, এগ্রিড। তারপর এই যে মানে যেটা আপনি বলছিলেন যে একটা মানে
ছোট থেকে নিজের মধ্যে একটা ধৈর্য আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে কিন্তু থাকে, বোঝার ব্যাপারটা এটা বোধহয় আল্লাহ প্রদত্ত দিয়ে দেয়, তাই না? তো শিশু যে অবস্থায় বড় হয় সে ওই জিনিসটাই রিসিভ করে। হ্যাঁ, অনেকে টেনে নিয়ে যায় তো চল খাই, কিন্তু বলতে পারতাম না, কারণ আমাকে 2 দিন খাওয়ালে একদিন তো আমার খাওয়াতে হবে, তাই না? তো সেটা খাওয়ানোর মতো আসলে 5 টাকা 7 টাকা দিয়ে হয়তো 1 প্লেট ফুচকা আমি হয়তো খেতে পারবো, কিন্তু ওই যে গ্রুপ করে সবাই কেউ এক একজন এক এক দিন খাওয়াচ্ছে, ওই 7-8 জনকে তো খাওয়ানোর মতো সামর্থ্য ওই সময় আমার নাই। আমি তো জানি আমি সেটা পারবো না, এই জন্য আমি যেতাম না। ক্লাস পার্টি বলে একটা জিনিস শুনলাম তখন, এটা নভেম্বর ডিসেম্বরের কথা। ক্লাস পার্টি, কেক আনা হবে, টাকা দিচ্ছে চাঁদা, হ্যাঁ অন্যরকম বিষয়। ক্লাস পার্টি তখন সবাই বোধহয় 500 টাকা করে দিচ্ছিল। ওরে বাবা, 500 টাকা দিব, কিভাবে দিব? হ্যাঁ, বিরিয়ানিও খাওয়াবে, কেক হবে, জিনিস তো বিশাল বড়, কিন্তু এখানে আমি যে পার্টিসিপেট করব না সেটা কিভাবে হয়? একটা ক্লাস পার্টিতে তো সবাই পার্টিসিপেট করে, খুশি হয়ে বাচ্চা কাচ্চারা আসে, বাবা মারা দেয়, তা আমি কার কাছে বলবো? 500 টাকা তো একটা অনেক বড় ফিগার আমার জন্য। এভাবেই যাচ্ছিল সবকিছু। তো ক্লাস 9-এ ওঠার পরে আমি কমার্স, যে আমার মেইন যে সাবজেক্টটা, ওইটা চুজ করলাম কমার্স, কারণ সায়েন্সে পড়তে গেলে টিউশন তখন অনেক পড়তে হতো, স্বাভাবিক, এফোর্ড করা পসিবল না। আর্টস আমার ভালো লাগতো না। ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমি কোচিং করি, মানে কোনো টিচারের কাছে ওইভাবে আসলে পড়ার সুযোগ হয়নি। হ্যাঁ, তো বাসার পাশে একজন টিচার ছিলেন, তার কাছে হচ্ছে টুকটাক জাস্ট ম্যাথ আর ইংলিশটা দেখাই নিতাম। তো কোচিং এ এরকম যাওয়ার পর একদিন বুধবার হচ্ছে আমি ভ্যানে যেতাম তখন, স্কুল ভ্যানে। হ্যাঁ, তো তখন আমরা 3 জন ফ্রেন্ড যাব। তো সেদিন আপুকে বলে নিয়েছি যে আজকে তো ভ্যানে যাবো না, রিক্সায় করে 3 জন যাবো। তো আপু বলছে আচ্ছা ঠিক আছে, উপরে বসবি না, পড়ে যাবি, হ্যান তেন। সবসময় আপু কিন্তু খুব কনসার্ন, হ্যাঁ এভাবে। আচ্ছা ঠিক আছে, তো যাবো। তো রিক্সায় করে তখন আমরা হচ্ছে 11 নম্বরে একটা কেএফসি আছে, ওই কেএফসির সামনে থেকে যাই, পাশে হচ্ছে ইস্টার্ন ব্যাংক। তো ওই ব্যাংকের সামনে এসে রিক্সার হচ্ছে ইয়ে হয়ে যায়, টায়ার পাংচার হয়ে যায়। তো এখন উনি ওই সামনেই হচ্ছে ইয়ে দিবে পাংচার, ওই যে কি বলে ওইটাকে, গ্যাস দেওয়ার জন্য দোকান ছিল রাস্তার ফুটপাতে। তো ওই মামা বলতেছে মামা একটু নাইমা দাঁড়ান, আমি একটু জাস্ট ইয়েটা দিয়ে নেই। তো নেমে দাঁড়াইছি। তো তখন হচ্ছে দেখলাম কি ব্যাংকের ওই রাস্তার সামনেই 2 জন, ব্যাংকের তো ফর্মাল ড্রেস, অফ হোয়াইট কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, টাই পরা, 2 জন মানুষ দাঁড়া আসছেন। তো একজন মানুষ দেখলাম, একটা ছেলে, বেশ ভালো টল, বেশ সুন্দর। তো তখন মানে না দেখার ভান করে হলো, এখন তো চোখের সামনে কেউ পড়ে গেলে তো তাকে স্কিপ করা যায় না, তো ওইটা খুব অকওয়ার্ড ফিলিং হচ্ছিল, ঠিক আছে। যাই হোক, তারপরে গেলাম। এটা ছিল মঙ্গলবার। বুধবারের ঘটনা হচ্ছে আবার আমি সেদিন ইয়েতে করে যাচ্ছি, ভ্যানে করে যাচ্ছি। তো ভ্যানে করে যাব, সেম জায়গায় ভ্যান মামা হয়েছে কি, বেশি ভ্যানের গাদাগাদি হইলে নেমে আমরা ধাক্কা মারতাম, আমরা 2-1 জন। ভ্যান মামা টানতে পারতো না, ওই যে গামছা দিয়ে ওই হ্যান্ডেলটা টাইনা ধরতো, মামা ওই হ্যান্ডেলটা দিয়ে ওইটা ভ্যান টানার চেষ্টা করতো, আমরা পিছন থেকে ধাক্কা দিতাম। তো বড় যারা, ওরা সামনে বসতো। তো আমি তো বড় ছিলাম ছোটদের সাথে, আমি আর আরেকটা ছেলে আমরা সামনে ছিলাম। তো আমাদেরকে বলতেছে নেমে ধাক্কা দিতে। আমি নেমে, আমরা 2 জন ধাক্কা দিব, মাথা তুলে দেখি ওই লোক 2 জন ওখানে দাঁড়ায় আছে। তো দ্যাট ওয়াজ আ ভেরি উইয়ার্ড সিচুয়েশন। ভ্যান ধাক্কা দিতেছি, মানে এইটা আমি দেখার সাথে সাথে আমি ওই যে নিচে মাথা হেলে যে ধাক্কা দিতেছি, আমি উপরে উঠে যে তাকাবো তো দেখা নেই। তারপর ব্যাগ নিয়ে ব্যাগের নিচে ভাবে মাথা দিয়ে আমি যাচ্ছিলাম, চলে গেছি। ভালো, এটা হচ্ছে মঙ্গলবার। বুধবার, বৃহস্পতিবার আমার মনে আছে, শুক্রবার ক্লোজিং, আমাদের লাস্ট দিন ছিল ওই দিন, সব টাকা পয়সা দিয়ে দিতে হবে। আপুকে নিয়ে ব্যাংকে গেলাম, টাকা জমা দিব। টাকা জমা দিতে, স্কুলের বেতন সবকিছু ক্লিয়ার করতে হবে তো। হ্যাঁ, তো বেতন সবকিছু ক্লিয়ার করব, যাব। তো তখন হচ্ছে যাওয়ার পর টাকা যখন জমা দিতে গেলাম, দেখলাম ওই ভদ্রলোক, হ্যাঁ, আমাদের টাকা নেওয়ার জন্য 3 দিন উনি টাকা নিচ্ছেন। সো আমি না দেখে এত উইয়ার্ড লাগতেছিল, মানে 2টা খুব বাজে সিচুয়েশনে তার সাথে আমার দেখা। একদিন রিক্সার পাম দিচ্ছে, একদিন আমি নিজে ধাক্কা মারতেছি। খুবই একটা উইয়ার্ড। যাই হোক, যেভাবে হোক পার্ট নিয়ে না দেখার ভান করে টাকা পয়সা দিয়ে চলে আসছি। পরের দিন শুক্রবার আমরা আবার ওই দিন গার্হস্থ্য অর্থনীতির কোনো একটা প্র্যাকটিক্যাল জমা দিতে যাব। তো আমরা ওই রিক্সা করেই 3 জন যাচ্ছি। তো যে আমি এখনো আছে, আমি যে কেএফসির কথা বলছি এখন মিরপুরের, ওইটার অপোজিটে হচ্ছে একটা মসজিদ আছে, এখনো আছে।
তারপর যেটা হলো যে আমি যাব এরকম স্কুল গেটের সামনে, তো দেখলাম ওই লোক রিক্সা দিয়ে আসতেছে। আসার পরে একটা কাগজ আমার হাতে দিয়ে বলতেছে যে ইংলিশে কি যেন বলছে, কিন্তু আমি তখন এত ভয়ে আমার পুরা মানে হাত পা কাঁপা শুরু করছে। ইংলিশটা মনে নাই, শুধু টেক ইট কিছু একটা মনে আছে, টেক দিস বা টেক ইট কিছু একটা বলছে। আগে পিছে যা ইংলিশ বলছে কানের উপর দিয়ে চলে গেছে, শুনতে পাই না, এত কান গরম হয়ে গেছে মানে এটা দেখার সাথে সাথে। জিনিসটা কি দিল আমি নিয়ে এসে যে খুলে দেখার সাহস পাচ্ছিলাম না, কেউ যদি দেখে। এর আগে কোনো কথা হয়নি তার সঙ্গে? না না, এত বাজে সিচুয়েশন। সাহস তো মারাত্মক। হ্যাঁ মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে। সরি, কারণটা হচ্ছে আপনি তখন কিসে পড়েন? ক্লাস 10 পড়ি। পরীক্ষায় তখনো দেন নাই? না, সো পরীক্ষা তখন 15 দিইনি। থেকে 15.5 বছর বয়সের একটা ছোট বাচ্চা, আর সে হচ্ছে একটা ব্যাংকে জব করছে। তখন তার বয়স 24-25 হবে হয়তো। ওকে এরকম ওকে, হবে। মানে 10-12 বছরের ডিফারেন্স। 10-12 বছরের ডিফারেন্স। আমি তখন যেটা করলাম, ওয়াশরুমে চলে গেছি। ওয়াশরুমে যে ওটা খুলে দেখি। কারণ সাহস কেন বলছি, কারণ ব্যাংকে জব করে, যদি মেয়েটা যদি কোনো কারণে উইয়ার্ড ফিল করে ব্যাংক কাউকে কমপ্লেইন করে, তোর জব চলে যাবে। হ্যাঁ, তো কত বড় সাহসটা নিয়ে Definitely সে সাহস। আমি তখন চিন্তা করতেছিলাম কি ব্যাপার এটা। আমি বুঝে ওঠার আগে আমি নিয়েছি, বাট জিনিসটা কি এটা মাথার উপর দিয়ে চলে গেছে, আসলে মাথাও ছিল না। তো যখন আমি ওয়াশরুমে এসে খুলে দেখি একটা মোবাইল নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা কি করব, আমি 2-3 বার দেখে মোবাইল নাম্বারটা আমি মুখস্থ করে ফেললাম। আমার খুব ইজিলি যে কোনো কিছু দেখলেই ক্যাচ হয়ে যেত। ওখানে 5-7 মিনিট থেকে আমি মোবাইল নাম্বারটা ক্যাচ মানে আমি করে ফেললাম। যাই হোক, শেষ। তারপরে আর তার সাথে আমার কোনো দেখা নাই, কিছু নাই। পরীক্ষা শেষ হইলো, পরীক্ষা দিলাম সুন্দরভাবে। পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার পরে, পরীক্ষার পরে যখন মোটামুটি কথাবার্তা হচ্ছিল যে এখন তো কলেজে যাইতে হবে, যাব সামনে ইয়েটি আছে, একটু বড় হলাম, কোচিং টোচিংও করতে হবে। হ্যাঁ, কিভাবে আপু তো যোগাযোগ করবে এই সে। তো তখন আমি বললাম যে আমাকে একটা ফোন যদি কোনোভাবে কিনে দেওয়া যায় আর কি। তো যাই হোক, আপু রাজি হয়ে একটা ফোন আমাকে তখন কিনে দিলেন ম্যাট্রিকের পরে। তো তারপর পরীক্ষা শেষ, আমি আমার চাচাতো বোনের বাসায় আমরা বেড়াতে গেলাম। তো ওই দিন হচ্ছে যাওয়ার পরে বোনের বাসায় রং নাম্বার সিনেমাটা দেখছিলাম সন্ধ্যার সময়। সিনেমা দেখার মাঝখানে কারেন্ট চলে গেছে। বারান্দায় বসে চিন্তা করতেছিলাম, চিন্তা করতে করতে আমার রং দেখে মনে হলো যে আচ্ছা এই নাম্বারটা তো একটু ফোন দিয়ে দেখি তো। তখনও মনে আছে নাম্বারটা? আমি তো নাম্বার মুখস্থ করেছিলাম, ওই নাম্বারটা জানি না, আমি তো মুখস্থ করে ফেলেছিলাম তখন নাম্বারটা আমার। মানে হ্যাঁ, খুবই শার্প মেমোরি, খুবই। এবং আমি সেটা কোনো ডায়েরিতে লিখি নাই, কোথাও লিখিনি, ঠিক আছে, আমার মনে আছে। তখন মনে হলো আচ্ছা ফোন দেই তো, কি কারণে নাম্বারটা দিল। তো তখন আমি ফোন দিয়ে প্রথম কথাটা এরকম হয়েছিল যে ভাইয়া আপনি আমাকে এই নাম্বারটা দিয়েছিলেন। কতদিন পরের ঘটনা এটা? অনেক দিন, প্রায় পরীক্ষাই তো চললো 1 মাস, 1 মাস পরে আরো 10 দিন, প্রায় 1.5 মাস 2 মাস হবে এরকম। মানে পুরো পরীক্ষা শেষ হলো, প্র্যাকটিক্যাল শেষ হলো, তারপর আরো বোধহয় 10-12 দিন পরে আমরা গিয়েছিলাম বেড়াতে। এটা অনেক সময়, 1.5 মাস 2 মাস হবে প্রায়। ও ওই আপনি না, এতদিন পরে আমাকে মনে পড়ছে, আমার এই প্রথম কথা, এতদিন পরে মনে করলেন। হ্যাঁ, তো তারপরে ওই 1-1.5 মিনিট কথা হয়েছিল। তারপর আচ্ছা ঠিক আছে ভাইয়া রেখে দেন, পরে কথা বলবো। হ্যাঁ বলে রেখে দিচ্ছে, কারণ ভয় পাচ্ছিলাম, স্বাভাবিক। তো তারপরে শেষ, তারপরে আর কোনো কথাবার্তা ওইভাবে হয় নাই। এরকম আবার 2 দিন পরে একবার একটা মেসেজ দিলাম, তো সেও একটা টেক্সট দেয়, এরকম শেষ। কি করতেছেন, তখন পর্যন্ত তুমি বলার হয় নাই, কি করতেছেন আমি এসে এর বলে। তারপরে যেটা হলো, একদিন হচ্ছে আমি তাকে ফোন করছি। তো ফোন করে বললাম যে আপনি যে আমাকে এরকম টেক্সট দেন বা আপনি আমার এই নাম্বারটা দিয়েছিলেন কেন। তো বললো যে দেখেন বলছিলেন কি, দেখো বলছিল, ভুলে গেছি, তুমি কোথায় বলছিল। সে বোধহয় তুমি করেই বলেছে, আমি আপনি করে বলেছিলাম। দেখো একটা খুব অদ্ভুত ব্যাপার তোমার সাথে আমার হয়েছে, তো সেটার কারণে। তো আমি বললাম কি, যে এরকম তোমার সাথে আমার পর 4 বার দেখা হলো, এটা একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আর শুক্রবারের দিন যেদিন তুমি রিক্সা করে তোমরা 3 জন যাও, তো সেদিন আমি নামাজ পড়ছিলাম। তো নামাজের আমি যখন মোনাজাত ফিরায়, যখন সালাম ফিরাবো, রাস্তার দিকে তাকাইছি, দেখি তুমি যাচ্ছ। দ্যাট টাইম আই ওয়াজ থিঙ্ক যে ডেফিনেটলি এটা খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার, এই মেয়েটার সাথে আমার বারবার কেন দেখা হচ্ছে, কোথায় কিছু আছে। তো এই জন্য আমি তোমাকে কি মনে করে ফলো করছি জানি না। আমি আমার লাইফে কোনোদিনও রিক্সায় করে যে এভাবে কাউকে কিছু দেই নাই, কিন্তু তোমাকে ওই দিন আমি ওইটা দিছিলাম, কারণ মনে হচ্ছিল কিছু একটা, না হলে এত বারবার কেন এভাবে দেখা হবে। এবং সালাম ফিরানোর পরেই যখন তোমাকে আমি দেখছি, তখন আমার কিছু একটা মনে হয়েছিল। এই কারণে নাম্বারটা, যদি তুমি কমফোর্ট ফিল না করো, আমাকে কখনো আর ফোন টোন দিও না, আমিও দিব না। এই শেষ, কথাবার্তা হয় নাই। তো তখন আমি তাকে একটা কি মেসেজ মেবি টাইপ করতে গেছিলাম, যে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কি যেন করতে যে আমি না ওইটা আপুকে দেখে আর পাঠাইনি। কিন্তু এই মেসেজটি যে ড্রাফট বক্সে জমা হয় এটা জানতাম না, ডিলিট করে ফেলছি। কিন্তু মেসেজ তো ড্রাফট বক্স বলে একটা কথা আছে। আপু ফোন চেক করতে যে ওই ড্রাফট বক্সে যে মেসেজ পাইছে, পেয়ে দেখলো যে এরকম কিছু একটা লিখতে, বুঝছে যে ঘটনা খারাপ। পুরো খালা, দুলাভাই, মা, আপু, ভাইয়া একদম হুলুস্থুল, মানে
ঢাকা শহরে পড়তে এসে তুমি এত প্রেম কষ্টের করতে শুরু জীবন, করছো, হ্যাঁ? ওইসব প্রেম, কিন্তু সেটা যে আসলে প্রেমই না, কিছুই না, এটা তারা কোনোভাবে বুঝতে রাজি না। ভয়াবহ অবস্থা তৈরি হলো। দুলাভাই আপুও খুব চিল্লাচিল্লি অবস্থা, স্বাভাবিক। হ্যাঁ কি অবস্থা, তুমি ওকে এই করছো, তুমি কেন কিনে দিলা, তোমার কারণে এই হয়েছে, মানে এটা স্বাভাবিক, মানে এটা তার রাগ থেকে বলা। হ্যাঁ এত ছোট মেয়ে নষ্ট হয়ে যাবে, কোন জায়গার কোন ছেলে, ঢাকা শহরের ছেলেরা ভালো না, হ্যান ত্যান বহুত কথাবার্তা বলার পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে আবার গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, ঢাকায় আর আমার পড়াশোনা হবে না, যেহেতু এরকম একটা অবস্থা। তো এসএসসি তো অনেক ভালো রেজাল্ট হয়েছিল আমার। তো তারপরে যেটা হলো যে আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। গ্রামের কলেজে আবার শুরু করতে হবে। ঢাকাতে এত বছর পরে আবার গ্রামের কলেজে গিয়ে হ্যাঁ এই আমার একটা ঘটনা কেন্দ্র করে। এই একটা ঘটনা। এবং আমি কিন্তু পড়াশোনা, আমার কিন্তু ইন্টারমিডিয়েট আমি গ্রাম থেকেই পড়েছি, আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আমার মনের মধ্যে একটা জেদই কাজ করছিল, আমি তো কিছু করলাম না, কিন্তু জিনিসটা তো এরকম হলো, আমি ঢাকাতে ব্যাক করবই, যে কোনো ভাবে হোক। ঠিক আছে, এই যে একটা মাথার মধ্যে ঢুকলো। আমি ইন্টারে যখন আসলাম গ্রামে, আমি কিন্তু আর কোনো টিউশনি পড়ানো কিছুই না, আমি শুধুমাত্র কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেছি। আমি আমার বাড়ি থেকে আমার কলেজ পর্যন্ত আমি হেঁটে গিয়েছি, হেঁটে আসছি, খুব কষ্ট করে ওই সময়টা আমি পড়লাম। দিয়ে ইন্টারমিডিয়েটে আমি বেশ ভালো রেজাল্ট। তার সাথে আমার কিভাবে কথা হতো, ওই যে ফোনটা, ওইটা কিন্তু আমি দেইনি। তো ভাইয়া কি করতো, ফোন তালা দিয়ে রেখে যেত। তো শুধুমাত্র মাকে বলছিলাম যে মা এরকম কিছু না। তা আম্মা না ছোট থেকেই, মানে একদম থেকে আমার উপর একটা অন্যরকম টান বিশ্বাস ছিল। ছিল। হ্যাঁ, আম্মা ফোন বের করে দিত চাবি দিয়ে, চাবি তো আমার কাছে থাকতো, ফোনটা বের করে দিত। আমি কি করতাম, একটা টেক্সট দিয়ে তাকে দেখতাম 2 মিনিটের মধ্যে রিপ্লাই করেন। সে যখন রিপ্লাই করতো তারপর লিখে দিতাম ডোন্ট রিপ্লাই, মানে আমি এখন ফোন রেখে দিব, যাতে এসে ভাইয়া কোনো কিছু চেক না করতে পারে। জাস্ট এতটুকুই কথা হতো, এর বেশি কিছু হতো না। তো যাই হোক, তারপরে যেটা হলো, ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টও ভালো হলো। এখন তো ইউনিভার্সিটি পড়বো, ঢাকাতেই পড়বো, কিন্তু তার আগে তো ভর্তি কোচিং করতে হবে, কারণ কোচিং ছাড়া তো ইউনিভার্সিটি, যেটা স্বপ্ন দেখে আসতেছি ঢাকায়, সম্ভব না। না, আমার তো আসলে প্রাইভেট কোথাও পড়া সম্ভব না, পাবলিকেই পড়তে হবে, কারণ টাকা পয়সা যেহেতু সমস্যা। পাবলিক ইউনিভার্সিটি এখন ভালো যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই, তাহলে পড়বো কিভাবে, ঢাকায় তো ইম্পসিবল, কোচিং করতে হবে। তো আম্মাকে বললাম এরকম, তখনও তো খুব খারাপ অবস্থা, কি করব। আম্মা ওই যে বাঁশ বিক্রি করতেন, 200-100 করে করতেন, ওই বাসের এটা। ওই বাসটা তখন ততদিনে 5 বছরে বাস প্রায় 25,000 টাকার অ্যাসেট হয়ে গিয়েছিল। ও কিন্তু মাই গড, বিশাল বাঁশ বাগান। এবং সেটা ওই যে 200-100 করে প্রত্যেক হাট হতো, আমাদের হাটে এরকম 5টা-6টা করে বাঁশ বিক্রি হতো। ওইটা থেকে আম্মা কিছু মুরগি, কিছু হাঁস, ছাগল, হ্যাঁ অনেক বিস্তর জিনিসপত্র। তারপরে আব্বা মারা যাওয়ার পরে হচ্ছে মুক্তিযোদ্ধার ভাতা শুরু হলো 2003 বা 4 সাল থেকে। ভাতার কিছু টাকা খালা টাকা দিতেন, ওরকম করে সংসার চালানোর পরে এই টুকটাক টাকা কিছু জমতো। তো তারপরে আম্মা বললো যে আচ্ছা ঠিক আছে, কোথায় করবা কোচিং? ঢাকায় দেখলাম অনেক টাকা, সম্ভব না, রংপুরে বলবো। তো রংপুরে জন্য আম্মা যে করে, ওই আমার কাছেরই খুব একজন ক্লোজ রিলেটিভ, তার সাথে কথা বললে, তো তিনি বললো, আমি বলেছিলাম কথা। প্রথমে আম্মা কথা বললো যে ও যেতে চায়, ও করতে চায়, ওখানে কোচিং করতে চায়। তো উনি বললেন আচ্ছা, খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করে। আমি যখন ফোনে কথা বললাম, তখন আমাকে বলছে কতদিন থাকবা। তো তখন ওই যে বলে না যে ছোট থেকেই তো খুব কান খাড়া, কারণ ওই জিনিসগুলো